আমাদের আজকের আলোচ্য সূচি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আমরা আজকে টপোলজি গুলা দেখবো এবং এ সম্বন্ধে আলোচনা করব। একটা কম্পিউটারের সাথে বা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কি উপায় কি প্রক্রিয়ায় সংযোগ দিব, এই সংযোগ দেওয়ার কৌশলকে বলা হয় টপোলজি। খালি সংযোগ দিলেই হয় না, আমাকে একটা তারের নকশা তৈরি করতে হয়। আবার এই তারের মধ্যে দিয়ে তথ্য কিভাবে যাবে আসবে সেটাও আমাকে ঠিক করতে হয়। তারের নকশাটা হচ্ছে কি লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন। আর তারের মধ্যে তথ্য যাবে আসবে কেমন করে পাচ্ছি তোমার কি তোমার ফিজিক্যাল লজিক্যাল ডিজাইন। তারের নকশাটা হচ্ছে কি ফিজিক্যাল ডিজাইন, আর তারের মধ্যে তথ্য যাবে আসবে কেমন, এটা হচ্ছে লজিক্যাল ডিজাইন। নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার এবং অন্য ডিভাইস সমূহের মধ্যে আমি তারের সংযোগের সাহায্যে কিভাবে ডাটা আদান প্রদান করব, তার লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইনকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস সমূহের মধ্যে বা অন্য ডিভাইস যুক্ত করার জন্য যে লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইন, তাকে বলা হচ্ছে কি আমার নেটওয়ার্ক টপোলজি। আমার 6টা টপোলজি আছে: বাস, রিং, স্টার, ট্রি, ম্যাশ এবং হাইব্রিড। এই যে বাস, রিং, স্টার, ট্রি, ম্যাশ এবং হচ্ছে কি হাইব্রিড। আমরা এখন এই টপোলজি গুলো সম্বন্ধে বিস্তারিত করব। বাস টপোলজি। বাস টপোলজিতে একটা মূল কেবল থাকে, যার সাথে অন্যান্য তথ্যগুলো, অন্যান্য নোড গুলা বা অন্যান্য কম্পিউটার গুলা যুক্ত হয়। এই যে যেই মূল কেবলটা, এটাকে বলা হচ্ছে গিয়ে ব্যাকবোন। ঠিক আছে, এই ব্যাকবোনের সাথে অন্যান্য কম্পিউটার গুলো সরাসরি যুক্ত হতে পারে বা একটা ছোট তার দ্বারাও যুক্ত হতে পারে। এখন একটা কম্পিউটার যখন এই তথ্য পাঠাতে চায়, তখন সে এই সংযোগ লাইনের মতো তথ্যটাকে ছেড়ে দেয়। এই সংযোগ লাইন দিয়ে তথ্যগুলা বিভিন্ন কম্পিউটারে যেতে থাকে এবং এই কম্পিউটার এই তথ্যটা যার কাছে যাওয়ার কথা, তখন তার কাছে গেলে শুধু সেই গ্রহণ করে, বাকি সময় এটা অন্যরা অগ্রাহ্য করে। যদি এখানে এই কম্পিউটারটা এ কে তথ্য পাঠাতে চায়, এই তথ্যগুলাকে এই যে বাসের মধ্যে মূল কেবলে ছেড়ে দিবে। যখন সবার কাছেই তথ্যটা যাবে, কিন্তু এ ছাড়া অন্য এটাকে আর কেউ গ্রহণ করবে না। এইটার বা এই পদ্ধতিতে একসাথে শুধু একজনই সেন্ড করতে পারবে। যখন এ পাঠাচ্ছে, তখন অন্য কেউ চাইলে আর তথ্য পাঠাতে পারবে না। এটা হচ্ছে আমার বাস টপোলজি। পরীক্ষা হলে এরকম একটা ছবি এঁকে দিলে আমাদের বাসের কাজ হয়ে গেল। এই বাসের সুবিধাগুলা কি কি? এটা তৈরি করা খুব সহজ এবং এখানে একটা মাত্র ফিজিক্যাল লাইনের প্রয়োজন হয়। এখানে কোনো কম্পিউটার যুক্ত করলে বা কোনো কম্পিউটার সরায় নিলে অন্যদের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। ছোট আকারের নেটওয়ার্কের জন্য এটা খুব সহজ। নেটওয়ার্কের তোমার মনে করো যতটুকু তুমি বানিয়েছিলা, এবার আরো বেশি বড় দরকার, তুমি সিম্পল বিএনসি কানেক্টর, ব্যারেল নেটওয়ার্ক কানেক্টর যুক্ত করে এই বাসটাকে বড় করতে পারো। তুমি যদি বাসকে বড় করে নাও, তখন তুমি ইচ্ছা করলে কি করবা, আরো বেশি কম্পিউটার যুক্ত করতে পারবা। মনে করো তোমার এইটুকু একটা বাস ছিল, এখন তোমার আরো লাগবে, তুমি এখানে একটা বিএনসি কানেক্টর বসায় দাও, বসায় দিয়ে আবার এখানে তার যুক্ত করে দাও। ফলে কি হবে, এই দুটো একসাথে যুক্ত হয়ে একটা বড় নেটওয়ার্ক হয়ে যাবে। এটা বলছি গিয়ে বিএনসি কানেক্টর বলা। এভাবে আমরা ইচ্ছা করলে বাসকে আরো সম্প্রসারিত করতে পারি। তোমার যদি আরো দূর নিয়ে তুমি ইচ্ছা করলে রিপিটারও ব্যবহার করতে পারো। আমরা বিএনসিও ব্যবহার করতে পারি, আবার রিপিটার ব্যবহার করেও নেটওয়ার্কের পরিধি বাড়াইতে পারি। বিএনসি তে আমার ফ্রিকোয়েন্সিটা আপডেট হবে না, আর রিপিটার ব্যবহার করলে সে দুর্বল হয়ে যাওয়া সিগন্যালটাকে আবার বিবর্ধিত করে সম্প্রসারিত করবে। বাস টপোলজিতে একটা নোড, আমার এই নেটওয়ার্কিং এর জগতে প্রত্যেকটা ডিভাইসকে, প্রত্যেকটা কম্পিউটারকে বলা হচ্ছে গিয়ে একটা নোড। একটা নোড বা একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য নোড গুলার কোনো সমস্যা হয় না। আর এখানে তারের প্রয়োজন কম হয়, কোনো আলাদা কোনো ডিভাইস লাগে না বলে খরচও কম হয়। অসুবিধা কি, যদি কোনো কারণে মূল কেবলটা, মূল ব্যাকবোনটা নষ্ট হয়ে যায়, তাহলে টোটাল নেটওয়ার্কটা আমার ডিস্টার্ব হয়ে যায়। এটার সমস্যা খুঁজে বের করা তুলনামূলকভাবে জটিল। ব্যারেল কানেক্টরের মধ্যে দিয়ে ডাটা গেলে ডাটা তখন কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যখন অনেক বেশি কম্পিউটার যুক্ত হয়, তখন কি হয়, এখানে ট্রাফিক বেশি হয়, ফলে ট্রান্সমিশন বিঘ্নিত হয়।
একটা রাস্তা দিয়ে 10টা গাড়ি যেতে পারে, যদি রাস্তা দিয়ে 100টা গাড়ি যায় তখন জ্যাম লাগবেই। ঠিক সেই সমস্যাটা এখানেও হয়। আর এখানে সমন্বয়ের কোনো ব্যবস্থা নাই, কে পাঠাচ্ছে কে কখন পাঠাবে এটার কোনো কন্ট্রোলিং এর ব্যবস্থা নাই। এখন যদি বাসের মধ্যে এট এ টাইম 2জন তথ্য পাঠানো শুরু করে তবে 2টা সিগন্যাল একে অপরের সাথে সংঘর্ষ হবে এবং ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে রিং টপোলজি। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটার সাথে যুক্ত হবে। যেমন দেখো 1 নম্বর কম্পিউটারটা 2 এর সাথেও যুক্ত হয়েছে, 6 এর সাথেও যুক্ত হয়েছে, 2 আবার কি হয়েছে 3 এর সাথেও যুক্ত হয়েছে, আবার 1 এর সাথে যুক্ত। এবার প্রত্যেক কম্পিউটার পার্শ্ববর্তী কম্পিউটার সাথে যুক্ত হয়ে একটা রিং আকৃতি তৈরি করে এবং এইখানে সর্বদাটা একই দিকে যায়। তোমরা খেয়াল করে দেখো ছবিতে 1 পাঠাবে 4 এর কাছে, তাহলে 1 এই তারের মধ্যে সিগন্যাল ছেড়ে দিবে, প্রথমে যাবে 2 এর কাছে, 2 রাখলো না, 2 3 এর কাছে দিল, 3 4 এর কাছে দিল। এই 4 এর কাছে যখন আসছে এখন দেখো 1 এবং 4 এর মধ্যে ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। আবার মনে করো 4 পাঠাবে 1 এর কাছে, 4 পাঠায় দিল, 5 5 রাখলো না, 6 রাখলো না, আবার 1 এর কাছে। এভাবে এই একমুখী প্রবাহ, তারা সর্বদাই একটা নির্দিষ্ট দিকে একই দিকে। খেয়াল করে দেখবা কখনো কিন্তু 6 থেকে মানে 1 থেকে 6 যাবে না, 1 2 3 4 5 6 ভাবে একটা নির্দিষ্ট সার্কেলে ঘুরবে। তুমি চাও যে না আমি উল্টা ঘুরাই দিই, তুমি কখনো উল্টা ঘোরাতে পারবা না। এটা হচ্ছে কি এটার সুবিধা। রিং যে অলওয়েজ গোলাকৃতির হবে তা কিন্তু না, রিং এটাও কিন্তু রিং। রিং এর মূল বৈশিষ্ট্য সে তার পার্শ্ববর্তী কম্পিউটারে যুক্ত হবে। এটা গোলাকৃতির, এটাও রিং, এটা চতুর্ভুজাকৃতির, এটাও কিন্তু রিং। দেখো এখানে দেখো অলওয়েজ একদিকেই যাচ্ছে ডাটা, এই দেখো খেয়াল করে দেখতে পাচ্ছ ডাটাগুলো যে একদিকে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমার কি রিং টপোলজি। অনেকে মনে করতে পারে স্যার রিং মানে গোল, গোল না হলে রিং না, না ত্রিভুজাকৃতিরও রিং হতে পারে। জাস্ট প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত হবে। রিং এর সুবিধা হচ্ছে গিয়ে কোনো একক কম্পিউটারের প্রাধান্য থাকে না, কোনো সার্ভারের প্রয়োজন হয় না, প্রত্যেকটা কম্পিউটারের অধিকার সম্মান। যে একটা কম্পিউটারে কোনো একচ্ছত্র আধিপত্য থাকে না, রুনার মতো না যে ক্লাসে একাই রুনা, ও মাস্তানি করবে আর সবাই ওর অত্যাচার সহ্য করবে, এরকম না। সবার সমান অধিকার, গণতন্ত্রের নেটওয়ার্ক। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। নেটওয়ার্কে যতই কম্পিউটার বাড়াও না কেন এর দক্ষতা কোনো প্রভাবিত হবে না। আর এখানে কলিশন কখনোই হয় না বলতে গেলে। এটার অসুবিধা কি, যে কোনো একটা কম্পিউটার, মনে করি কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এইখান থেকে আর তথ্য এখানে যাবে না বা এখান থেকে তথ্য আর এখানে আসবে না। একটা কম্পিউটার নষ্ট হলেই টোটাল নেটওয়ার্কটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটার ত্রুটি খুঁজে বের করা বেশ জটিল। একটা কম্পিউটার যোগ করলে বা অপসারণ করলে টোটাল নেটওয়ার্কটাই বন্ধ হয়ে যায়। আর যত নোড বাড়বে তত আমার কি ট্রান্সমিশন টাইমটাও বেড়ে যাবে, কারণ তার পথটা তত বড় হলে তাকে তত বেশি দূরত্ব ঘুরে আসতে হবে। এই জন্য নোড বাড়লে তার ট্রান্সমিশনের সময়টাও বেড়ে যায়। আর এটার জন্য জটিল সফটওয়্যারের প্রয়োজন হয়। স্টার টপোলজি, স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে। এই কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য কম্পিউটার গুলা, অন্যান্য ডিভাইস গুলা যুক্ত হবে। এই কেন্দ্রীয় ডিভাইসটা একটা হাব হতে পারে, একটা সুইচ হতে পারে, বা একটা কেন্দ্রীয় কম্পিউটার হতে পারে। ঠিক আছে, এই কেন্দ্রীয় কম্পিউটার গুলা বা কেন্দ্রীয় সুইচটা এর কাজ হচ্ছে গিয়ে সবাইকে সংযোগ সরবরাহ করা। সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত টপোলজি হচ্ছে এটা। যখন তুমি কোনো নেটওয়ার্ক বাস্তবায়ন করবা, তোমার ওই কম্পিউটার গুলা প্রথমে ডাটা গুলাকে এই হাবে বা সুইচে পাঠাবে। হাব বা সুইচ সেই তথ্যকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাবে। যদি এই কম্পিউটারটা একে কোনো তথ্য পাঠাতে চায়, এই কম্পিউটার সরাসরি একে পাঠাবে না, সে পাঠাবে হচ্ছে এই যে কেন্দ্রীয় ডিভাইস, এই হাব বা সুইচ, এই হাব বা সুইচ পাঠাবে। হাব বা সুইচ এটা আবার অন্যকে সরবরাহ করবে। এইভাবে আমার এটা কাজ করে। মূল কথা হচ্ছে এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে। এটা সুবিধা হচ্ছে গিয়ে এটাতে একটা নোড নষ্ট হলেও অন্যতে কোনো কার্যক্রমে ব্যাঘাত ঘটে না। এই টপোলজিতে তুমি একই সাথে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে পারবা। সহজেই যে কোনো নোড যুক্ত করা যায় বা যে কোনো নোড বাদ দেওয়া যায়। কেন্দ্রীয় ডিভাইস ছাড়া অন্য কোনো অংশ নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। আর এটা রক্ষণাবেক্ষণ করা সহজ, কারণ এই যে আমাদের যে এই হাব বা সুইচ আছে, এই যে এখানে খেয়াল করে দেখো এখানে কিছু লাইট থাকে। এই লাইটের মধ্যে আমরা বুঝতে পারি যে আমার কোন নেটওয়ার্কটা ডিস্টার্ব। যদি 1 নাম্বার লাইটটা না জ্বলে
আমি বুঝে যাবো যে আমার 1 নম্বর কম্পিউটারটা ডিস্টার্ব। এখানে এরকম লাইট থাকে, সহজে আমি বুঝতে পারি, এই জন্য এটার ত্রুটি বের করা খুব সহজ। আর এখানে গতিও বেশি পাওয়া যায়। অসুবিধা কি, যদি কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটাই অচল হয়ে যায়। এখানে প্রচুর পরিমাণে কেবল লাগে, বিধায় এটা ব্যয়বহুল। আর নেটওয়ার্কের কার্যক্ষমতা ডিপেন্ড করে কেন্দ্রীয় ডিভাইস। তুমি যত স্পিডি সুইচ, যত দামি সুইচ লাগাবা, তত তোমার নেটওয়ার্ক ফাস্ট থাকবে। ট্রি টপোলজি, ট্রিটা হচ্ছে কি একটা সম্প্রসারণ, সুইচ তোমার স্টারেরই সম্প্রসারণ। এটাকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। এখানে কম্পিউটার গুলো স্তরে স্তর বিভাগ থাকে। প্রথম স্তরটা দেখো, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এইটা হচ্ছে তৃতীয় স্তর। এই 3টা কম্পিউটারের মাদার বা রুট হচ্ছে গিয়ে এটা, আবার এই 2টা রুট হচ্ছে গিয়ে স্টার, অর্থাৎ তৃতীয় স্তরের রুট হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরটা, আবার এদের রুট হচ্ছে গিয়ে এটা, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরের নোড। তাহলে কি বললাম, যে তৃতীয় স্তরের নোড হবে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের রুট হবে প্রথম স্তর, ঠিক আছে? এটা স্টারেরই সম্প্রসারিত রূপ। এটার সুবিধা হচ্ছে গিয়ে, এটার ফলে অফিস ব্যবস্থাপনা সহজ হয়। এটার শাখা প্রশাখার সৃষ্টি করে বলে এটার সাহায্যে নেটওয়ার্ক বাড়ানো খুব সহজ। তুমি যতই কম্পিউটার ব্যবহার বৃদ্ধি করো না কেন, টোটাল নেটওয়ার্কের লোড কখনোই বৃদ্ধি পাবে না। এটার সাহায্যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সহজ হয়। এটার ত্রুটি বের করা এবং ত্রুটি শনাক্ত করা, সংশোধন করা খুব সহজ। রুট নোড অচল হলে একটা অংশ অচল হবে। মনে করো তোমার দ্বিতীয় স্তরের কম্পিউটার নষ্ট হয়েছে, ওই যে পাশটা, যে রুটটা নষ্ট হয়েছে ওইটা বাদ দিয়ে বাকি সব কিন্তু সচল থাকবে। এটার অসুবিধা কি, এটা জটিল ধরনের। এটাতে যদি সার্ভার বা মেইন রুটটা নষ্ট হয়ে যায়, টোটাল নেটওয়ার্কটা অচল হয়ে যায়। আর এটার বাস্তবায়নের খরচটাও বেশি। ম্যাশ টপোলজি, এখানে একটা কম্পিউটার অন্যান্য সকল কম্পিউটার বা একাধিক কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে গিয়ে ম্যাশ টপোলজি। অর্থাৎ প্রতিটা হোস্ট তার অধীনস্থ সকল হোস্টের সাথে বা কয়েকটি হোস্টের সাথে যুক্ত হবে। এই ম্যাশ টপোলজি 2 ধরনের হয়, ফুললি কানেক্টেড ম্যাশ আর হচ্ছে গিয়ে পার্শিয়ালি কানেক্টেড ম্যাশ। ফুললি কানেক্টেড ম্যাশে প্রত্যেকটা রুট যুক্ত হবে প্রত্যেক, দেখো খেয়াল করে, এই যে এই কম্পিউটারটা এর সাথেও যুক্ত হয়েছে, এর সাথেও যুক্ত হয়েছে, এর সাথেও যুক্ত হয়েছে, আবার এই দেখো এর সাথেও যুক্ত হয়েছে, এর সাথেও যুক্ত হয়েছে, এর সাথেও যুক্ত হয়েছে। এটা তোমার কি ফুললি কানেক্টেড বা ফুল ম্যাশ টপোলজি। আর পার্শিয়াল ম্যাশে সবাই সবার সাথে যুক্ত হবে। দেখো এর সাথে এর আছে, এর আছে, এর আছে, এর সাথে কিন্তু এর সংযোগ নাই। আবার দেখো এর সাথে কিন্তু শুধু এই দুইজনের সংযোগ আছে। এটা হচ্ছে কি পার্শিয়ালি কানেক্টেড বা পার্শিয়ালি ম্যাশ টপোলজি। আমরা যদি পরীক্ষায় শুধু ম্যাশ বলে দেয়, ফুল বা পার্শিয়াল বলে দেয় নাই, তাহলে আমরা ফুলটার বর্ণনা দিব এবং ছবি আঁকবো এই ফুল ম্যাশ টপোলজি। এটাতে সুবিধা হচ্ছে গিয়ে, যদি তোমার একটা রাস্তা নষ্ট হয়ে যায় তাহলে আরো বিকল্প রাস্তা থাকে, ফলে তুমি যে কোনো 2টা নোডের মধ্যে অতি দ্রুত তথ্য আদান প্রদান করতে পারো। একটা লাইন বা একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সংযোগে কোনো সমস্যা হয় না, ডাটা কমিউনিকেশন নিশ্চিত থাকে। একটা রাস্তা নষ্ট, আরেক রাস্তা দিয়ে ঘুরে তথ্য চলে যাবে। এটার অবকাঠামো অনেক শক্তিশালী, আর এটার যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। এখানে তার লাগে প্রচুর এবং এটার কনফিগারেশন এবং ইনস্টলেশন খুব জটিল প্রকৃতির। তার বেশি লাগার কারণে খরচও বেশি হয়ে যায়। এখান থেকে মনে রাখতে হবে, যদি এনটি নোড থাকে তাহলে তার লাগবে n × n-1 / 2 সংখ্যক। এই প্রশ্নটা অবজেক্টিভ পরীক্ষায় প্রায়ই আসে। এরকম একটা ছবি দিয়ে দেয়, দিয়ে বলে এখানে কয়টি তার লাগবে। তুমি এখন পরীক্ষা হলে তার গুনতে বসে মাথা খারাপ। আমরা তার গুনবো না, আমরা নোট গুনবো। বলতো কয়টা নোট আছে এখানে, নোট আছে কয়টা? হ্যাঁ 6টা। তাই তুমি এন এর মান 6 বসাও, 6 × 6 - 1 / 2। 6 - 1 মানে হচ্ছে গিয়ে 5, 5 × 6 = 30/2 মানে হচ্ছে 15টা। তাহলে এখানে আমার 15টা তার লাগবে। এই হচ্ছে কি আমার এই ম্যাশ টপোলজি তার হিসাব করার উপায়। কথা কি ক্লিয়ার সবাই? রুনা আসো? জি স্যার। বুঝতে পারছো? জি। ওকে। এরপর হচ্ছে গিয়ে হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। যদি তুমি একাধিক টপোলজিকে সংযুক্ত করো,
একাধিক বলতে তুমি একটা বাস, একটা রিং, একটা ম্যাশ যুক্ত করলা, বা একটা রিং, একটা স্টার, একটা ম্যাশ যুক্ত করলা, তখন হচ্ছে তোমার এটাকে বলা হবে হাইব্রিড। তুমি দুইটা বাসকে যুক্ত করলা, এটা কিন্তু হাইব্রিড হলো না। দুইটা রিং কে যুক্ত করলা, এটা কিন্তু হাইব্রিড হলো না। একাধিক ধরনের টপোলজি যুক্ত করলে কি বলা হবে আমার? হাইব্রিড টপোলজি। নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য সহজ হয় এটা। একটা অংশ নষ্ট হয়ে গেল অন্যদের সমস্যা হয় না। এটার জন্য জটিল সফটওয়্যার বা এটার ডিজাইনটা জটিল, আর এটা খুব ব্যয়বহুল। ঠিক আছে, এই দেখো এটা একটা হাইব্রিড টপোলজি। এইটুকু অংশ কি টপোলজি বলতে পারো? এইটুকু একটা স্টার, এইটুকু অংশ একটা রিং, আর এইটুকু অংশ একটা বাস। তাহলে একটা স্টার, একটা রিং, আর একটা বাস যুক্ত হলো। তাহলে টোটালটা হলো কি আমার হাইব্রিড টপোলজি। হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। হাইব্রিড টপোলজি। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। এবার একটু ছোট্ট জি স্যার। কাহিনী বলো তো, ফিগার এ কোন টপোলজি? বাস। স্যার হ্যাঁ, ট্রি টপোলজি না বাস? ফিগার এ, এ বাস। এ বাস। হ্যাঁ, এটা মূল কেবল এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে গিয়ে বাস। ফিগার বি কি টপোলজি হবে? স্টার। স্টার। আর পিটা কি হবে এখানে? পিটা স্যার কোনটা? বা P? সুইচ। হ্যাঁ, হাব ও বা আচ্ছা সুইচ। এপি। পি হবে একটা হাব বা সুইচ। টপোলজি হবে রিং। রিং। রিং টপোলজি। বলেন তো এখানে ফিগার ওয়ানটা কি টপোলজি? স্যার চলেই তো গেল। স্যার কোথায় ফিগার 1? বলতে পারো ফিগার ওয়ান কি? স্যার ট্রি। ফিগার ওয়ান ট্রি কেমন করে হয়? দেখো যে কেন্দ্রীয় একটা স্যার মেন বাস, দেখি নাই, আবার দেখুন। এই দেখো স্যার বাস হবে, বাস। বাস, বাস। ও আচ্ছা স্যার। একটা মূল তার আছে। ফিগার টুটা কি খেয়াল করে দেখো এবার। রিং। মেবি। রিং, ফিগার টু রিং, কারণ একটা যুক্ত আছে তার পাশেরটার সাথে। দেখো কম্পিউটার 1 যুক্ত 2 এর সাথে, 2 যুক্ত 3 এর সাথে। আর ফিগার 3 হচ্ছে আমার ম্যাশ টপোলজি, কারণ প্রত্যেকে যুক্ত প্রত্যেকের সাথে। কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার বলেন তো, এখানে 2 আর 7 যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? 2 নষ্ট হলে 4 5 নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 7 স্যার নষ্ট 3 হয়েছে, নাম্বারটা কোথায়? তাহলে 1 3 6 আমার কার্যকর 1 থাকবে। 3 6 কাজ। 1 3 6 এর মধ্যে নেটওয়ার্ক চলতে থাকবে। এখানে বলেন তো 5 নষ্ট হলে কি হবে? স্যার 1 2 3 4 কাজ করবে। 1 2 3 4 কাজ করবে, আবার 8 9 10 11 কাজ করবে। এই দুই পাশে দুই নেটওয়ার্কটা কাজ করবে, খালি মাঝখানে 5 6 7 বন্ধ হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? কেন স্যার 5 তো 8 এর সাথে তো সংযোগ হইতেছে। এই জন্যই তো 8 9 10 চলবে। 8 এর সাথে তো 9 এর সম্পর্ক, 8 এর এক হাত 5 এর কাছে আর এক হাত 9 এর কাছে। এই 8 5 কে দিতে পারবে না, 9 কে তো দিতে পারবে, তাই না? জি স্যার। জন্য 8 9 10 এই রাস্তাটা ঠিক আছে, এই দিকের কার্যক্রম চলতে থাকবে। এইটা বন্ধ হয়ে গেছে, তাহলে এইটা বন্ধ, তাহলে 5 নষ্ট মানে এটা বন্ধ, এটা বাদ, তাহলে এইটুকু অংশ। আবার এইটুকু অংশে তো কোনো ডিস্টার্ব নাই, তাহলে এইটুকু অংশ কাজ করবে। আবার এদিকে 5 নষ্ট বলে এইটুকু অংশ কাজ করবে। এই দুই পাশ কাজ করবে, মাঝখানের পাশটুকু খালি আমার কাজ করবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে পড়বো আমরা হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড হচ্ছে কি একটা বিজনেস মডেল।
মনে করো এখন আমেরিকাতে হচ্ছে গিয়ে রাত, বাংলাদেশে এখন দিন, তাহলে বাংলাদেশের কম্পিউটার গুলা এখন কাজ করবে আর আমেরিকার কম্পিউটার গুলা এখন বসে থাকবে। আর বাংলাদেশের লোক চিন্তা করলো যে আমরা তো গরিব মানুষ, আমরা দামি দামি কম্পিউটার কিনবো না, আমরা আমেরিকার কম্পিউটার গুলোকে ব্যবহার করব। তাহলে কি হলো, আমেরিকা কম্পিউটারে ব্যবহার করা হলো, আবার আমার টাকাও বাঁচলো। ব্যাপারটা কি বুঝতে পারছো? মনে করো রুনার একটা ল্যাপটপ আছে, কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। রুনা এই ল্যাপটপটা শুধু রাত্রেবেলা ইউজ করে। এখন ও তো বুদ্ধিমান মহিলা, ও চিন্তা করলে আমি এক কাজ করি, আমি সকালবেলা পাশের বাড়ির ভাইয়াকে বলি, ভাইয়া তুমি এই ল্যাপটপ নিয়ে কলেজে যাও আর আমার ডেলি আইসক্রিম খাওয়াবা। আর পাশের ওহো। আর পাশের বাড়ির আপুরে বললো, আপু তুমি দুপুরের থেকে বিকাল পর্যন্ত এই ল্যাপটপটা ইউজ করবা আর ডেলি আমার মেকআপ করাই দিবা। তাহলে কিন্তু ও ল্যাপটপটা চামে 2 জায়গায় ভাড়া দিয়ে দিল। তাহলে ওর আনইউজ কম্পিউটিং পাওয়ার কিন্তু ইউজ হতে থাকলো। এই যে বিজনেস পলিসি, এটার নামই হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ আমি নেটওয়ার্কের মাধ্যমে, এখানে তো আমি বোঝানোর জন্য বললাম, আমরা এখানে কাজটা করব কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। বাংলাদেশের লোক বাংলাদেশে বসে আমেরিকার নেটওয়ার্কের সাহায্যে আমেরিকার কম্পিউটার গুলোকে ব্যবহার করবে। তাহলে বাংলাদেশের লোকের দামি কম্পিউটার কিনতে হইলো না। তাহলে এই যে বিজনেস পলিসি, বিজনেস মডেল, তাকে বলা হচ্ছে আমার কি? ক্লাউড কম্পিউটিং। এটা এমন একটা বিজনেস মডেল যেখানে ক্রেতার ডাটা এবং অ্যাপ্লিকেশনকে সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করা হয়। আমি ক্রেতা, তাহলে আমার কম্পিউটার, আমার ডাটা গুলাকে, মনে করো অ্যামাজন হচ্ছে কি আমার সেবাদাতা, আমি অ্যামাজনের কম্পিউটার রেখে দিব, আমার অ্যাপ্লিকেশন গুলা, আমার সফটওয়্যার গুলা থাকবে কোথায়? অ্যামাজনের কাছে। তাহলে এইটার নাম হবে কি? আমার ক্লাউড কম্পিউটিং। এর ফলে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ারিং, কম্পিউটার সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার, তুমি যা চাও সব তুমি চাহিদা মাত্র, চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ পাবা। তো তোমাকে তাহলে কোনো দামি সফটওয়্যার, দামি হার্ডওয়্যার এগুলা কিনতে হবে না। যেমন গুগল ক্লাউড, তারপর তোমার হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ, আমরা আইফোনের আই ক্লাউড ব্যবহার করি, আমাদের ছবিগুলা, আমাদের ডাটাগুলা ওই ক্লাউডে রেখে দেই, আমরা পরে ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে আমার কি? ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ। এই ক্লাউড কম্পিউটিং এর 3টা বৈশিষ্ট্য। রিসোর্স স্কেলেবিলিটি, এর অর্থ হচ্ছে গিয়ে ক্রেতাদের মধ্যে, গ্রাহকদের মধ্যে ছোট বড় বিভেদ করা যাবে না। তোমার যে চাবে তুমি তাকেই দিতে হবে, তুমি ছোট বড় কোনো ভাগ করতে পারবে না, যে আমি বড় বড় কোম্পানি ছাড়া সার্ভিস দিই না, এরকম বলতে পারবে না। অন ডিমান্ড, যখন চাবে তখনই দিতে হবে। ক্রেতা চাইলে তার চাহিদা বাড়াইতেও পারে, চাহিদা কমাইতেও পারে। এবং পে অ্যাজ ইউ গো, সে যতটুকু ব্যবহার করবে ততটুকুর বিল দিবে। ওই গ্রামীণ ফোনের মতো না যে আপনি কিনতে হবে মিনিমাম 2 জিবি, তোমার লাগছে 5 এমবি, 5 এমবির বিল দিছো, লাগবে তোমার 10 জিবি, 10 জিবির বিল দিবা। ঠিক আছে? এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে ক্লাউড কম্পিউটিং এর। সেবার ধরন অনুযায়ী ক্লাউড কম্পিউটিং 3 ধরনের: ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে তোমাকে সে অবকাঠামো দিয়ে দিবে। মনে করো তুমি যখন ফ্ল্যাট ভাড়া নাও, ও তোমাকে কিন্তু জাস্ট খালি ফ্ল্যাটটা দিয়ে দেয়, তুমি ওটা আর ফার্নিচার কি হবে, কোথায় কি হবে, তুমি কিন্তু সব নিজের ইচ্ছা মতো বসায় নাও। এটা হচ্ছে কি আমার কি? অবকাঠামোগত পরিষেবা। বিশেষ করে আইটি অ্যাডমিনিস্ট্রেটর বা বড় বড় ইয়েরা এটা ব্যবহার করে। তারপর হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম, তোমাকে এখানে প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে, তুমি তোমার ইচ্ছা মতো এখানে কাজ করতে পারবে। এটা হচ্ছে আমার কি? সফটওয়্যার সার্ভিস। আর হচ্ছে গিয়ে তোমার এটা তোমার হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম সার্ভিস, এখানে সফটওয়্যার ডেভেলপাররা এটা ব্যবহার করে। আর হচ্ছে গিয়ে সফটওয়্যার বেস সার্ভিস। দেখো অবকাঠামোগত সেবাতে তোমাকে অবকাঠামো, তো তোমাকে একটা মেশিন দেওয়া হবে, তোমাকে একটা কম্পিউটার দেওয়া হবে, তোমাকে একটা স্টোরেজ দেওয়া হবে। এই মেশিন কিন্তু তোমাকে বাসায় দিয়ে দিবে না, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। তুমি ওইখানে লগ ইন করলে দেখবা তোমার জন্য একটা নিজস্ব কম্পিউটার রয়েছে। তখন তুমি ওখানে তোমার ইচ্ছা মতো যে কোনো অপারেটিং সিস্টেম লোড করতে পারবা, যে কোনো সফটওয়্যার লোড করতে পারবা, তুমি যা খুশি করতে পারবা। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? অবকাঠামোগত সেবা। সাধারণত দেখা যাচ্ছে কি অ্যামাজনে একটা সার্ভারে এরকম 8টা মেশিন ইনস্টল করা যায়। অ্যামাজন
ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড EC2 অবজেক্টিভে আসে। একটা ডাটা সেন্টারে 1 থেকে 8টা ভার্চুয়াল মেশিন চলে এবং ক্লায়েন্টরা এই মেশিন ভাড়া নেয়। সে তার মেশিনে যে রকম সফটওয়্যার মন চায়, উইন্ডোজ মন চাইলে উইন্ডোজ, লিনাক্স মন চাইলে লিনাক্স ইনস্টল করে, তারপর তার যে প্রোগ্রাম চালাইতে মন চায় সেই প্রোগ্রাম সে চালায়। প্ল্যাটফর্ম বেস সার্ভিস, প্ল্যাটফর্ম বেস সার্ভিসে তোমাকে সে এখন মেশিন দিবে না, তোমাকে সেটা প্ল্যাটফর্ম দিয়ে দিবে। মনে করো সে উইন্ডোজ তোমাকে ইনস্টল করে দিয়ে দিচ্ছে, তুমি এবার এই উইন্ডোজের মধ্যে তোমার প্রয়োজনীয় প্রোগ্রাম গুলাকে লোড করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্ল্যাটফর্ম বেস সার্ভিস। যেমন তোমার হচ্ছে গিয়ে গুগল অ্যাপ ইঞ্জিন, এটা হচ্ছে একটা গিয়ে প্ল্যাটফর্ম বেস সার্ভিস। এখানে এই উইন্ডোজ বা এই অ্যাপ্লিকেশনের নিয়ন্ত্রণ ইউজারের কাছে থাকবে না, এটা থাকবে হচ্ছে গিয়ে ওই সার্ভিস প্রোভাইডারের কাছে। তোমার কাছে খালি তোমার অ্যাপ্লিকেশন গুলা থাকবে। আর সফটওয়্যার বেস সার্ভিস, এখানে তোমাকে সে সফটওয়্যারটা সব লোড করে দিবে, তুমি খালি ব্যবহার করবা। আমি নিচেটা একটু সহজ করে তোমাদেরকে বলি। মনে করো তুমি কক্সবাজারে বেড়াতে গেছো, কক্সবাজারে কিন্তু কিছু অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। এই অ্যাপার্টমেন্ট তুমি ভাড়া নিছো, এখানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ইনস্ট্রুমেন্ট, যে কোনো রান্নার আইটেম তুমি ব্যবহার করতে পারবা, রান্না করতে পারবা, তোমার কোনো বাধা নাই। এটা হচ্ছে আমার কি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে গিয়ে তুমি সেটা করো নাই, কোনো হোটেলে উঠছো, হোটেলে তুমি হোটেলে কিন্তু ফার্নিচার চেঞ্জ করতে পারবা না, ওরা তোমাকে